ছোট মামার বিয়েতে বরযাত্রী রূপে আমিও নন্দনপুরে গেছিলাম। ব্যাপারটা অনেকদিন আগেকার, কিন্তু তবুও যে কারণে ঘটনাটা এখনো পর্যন্ত কিছুতেই ভুলতে পারছি না, সেই কারণটাই আজ তোমাদের কাছে বলতে এসেছি। একদিন সন্ধ্যাবেলা আমরা বরযাত্রীর দল এসে হাজির হলাম নন্দনপুরের গায়ে। শ্রাবণ মাসের শেষ, কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তাঘাট এত পিছল যে প্রতি পদে আচার খাবার সম্ভাবনা। তার উপর আবার সেদিন অন্ধকারের রাত, বোধহয় অমাবস্যার কাছাকাছি কোনো তিথি। মেয়ে পক্ষের দল খুব খাতির করে আমাদের নৌকা থেকে নামিয়ে এনে হাজির করলো এক আটচালা ঘরে। এটাই আমাদের অর্থাৎ বরযাত্রীদের আস্তানা। শুনলাম বাড়িটা এই গাঁয়ের পাঠশালা। তিনখানা পাশাপাশি ঘর, সামনে একটা টানা বারান্দা, বেশ চকচকে তকতকে। চিরকাল শহরে থাকি, খুব ছোটবেলা একবার নিজেদের গ্রামে গেছিলাম। সে অনেকদিন আগেকার কথা, তাই গ্রামের আবহাওয়ার সঙ্গে বিশেষভাবে পরিচিত নাই। চারধারে কেমন একটা নিস্তব্ধ ভাব, আমার বেশ ভালোই লাগছিল। শহরের গোলমাল শুনতে শুনতে যেন কান ঝালাপালা হয়ে গেছে। বরযাত্রী হয়ে এসেছি, কাজেই খাওয়া দাওয়া ব্যাপারটা বেশ পরিপাটিভাবেই সম্পন্ন হলো। এই বিজন গায়ে এত ভালো ভালো খাবার পাওয়া যাবে তার ধারণাই করতে পারিনি। কাল সন্ধ্যাবেলা গোধূলি লগ্নে বিয়ে, কাজেই আর কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। পশ্চিম দিককার ঘরটায় আমি, ছোট মামা আর তার খুড়তুতো ভাই অজিত শোবার ব্যবস্থা করলাম। অজিত আর আমি প্রায় এক বয়সী। 2 দিনের পথের পরিশ্রম, শরীর বড়ই কাহিল, চোখ দুটো যেন ঘুমে ঢুলে আসছিল। মধ্যের ঘরে তাসের আড্ডা বসেছে, তার অধিককার ঘরে অর্থাৎ পূর্ব দিকের ঘরটায় তামাক খেতে খেতে দাদামশাই মেয়ের বাপের সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন। আমাদের ঘরের পিছনে মস্ত একটা মাদার গাছের ঝোপ, তার ভিতর থেকে অবিশ্রান্ত ঝিঁঝির আওয়াজ আসছে। জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে দেখলাম ঝিরঝিরে বৃষ্টির মতো এন্তার জোনাকি পোকা ছোট ছোট উড়ন্ত তারার মতো অন্ধকারের মতো এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে। বাইরে কি অন্ধকার, বেশিক্ষণ তাকাতেও ভয়ে গা ছমছম করে। ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছিল। ছোট মামা বললেন, আলোটা একটু কমিয়ে দিয়ে শুয়ে পড় এখন, কাল রাত থাকতেই তো আবার দধি মঙ্গলের পালা। লণ্ঠনের আলোটা কমিয়ে নিজের জায়গায় এসে শুয়ে পড়লাম। যেমনি শোয়া অমনি ঘুম। রাত তখন কত জানি না, কার এক প্রকার প্রবল ধাক্কায় ঘুম ভেঙে গেল। চমকে উঠলাম। অজিত ফিসফিস করে বলল, ওই দেখ। ঘরের আলোটা আমাদের অজান্তেই নিভে গেছে। ঘর একদম ঘুটঘুটে অন্ধকার। আমি একটু ঘাবড়ে গিয়ে অজিতকে বললাম, কি দেখবো? কই কিছুই তো দেখতে পাচ্ছি না। অজিত অস্ফুট স্বরে বলল, ওই জানালার ধারে। আমি তাকিয়ে দেখে বললাম, আরে ধুত, ও তো জোনাকি। অজিত আবার সেই রকম ভীত কণ্ঠে বলল, তোর মুন্ডু, জোনাকি আর এত বড় হয়? এবার আমি ভালো করে চেয়ে দেখলাম, বাস্তবে কি জোনাকি নয়, তবে কি? তত জল জল আগুনের গোলা বন বন করে ঘুরছে ঠিক জানালার কাছে, একেবারে আমাদের ঘরের ভিতরে। আতঙ্কে আমার সমস্ত শরীরটা থরথর করে কেঁপে উঠল। অজিতেরও পায় সেই অবস্থা। ছোট মামা ওপাশে অঘরে ঘুমোচ্ছেন, তাকে যে জাগাবো সে ক্ষমতাও যেন রইল না। অন্যান্য ঘরে কারো আর সারা শব্দ নাই, সবাই ঘুমে অচেতন। আগুনের গোলা দুটো ক্রমে আমাদের কাছে এগিয়ে আসতে লাগলো। দারুণ ভয়ে চোখ বুজতে গেলাম, কিন্তু তার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তাকিয়ে তাকিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় রইল না। কি নিদারুণ অবস্থা বুঝতেই পারছো। আগুনের গোলা দুটো বন বন করে সারা ঘর ঘুরতে ঘুরতে আরম্ভ করে দিল, আর বেশ বুঝতে পারলাম কোনো অদৃশ্য জীবের চোখ ও দুটো আমাদের যেন বোবায় ধরেছে।
কথা বলা দূরে থাক, একটু নড়বার চড়বার শক্তি পর্যন্ত আর নাই। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঝপ করে খানিকটা মাটির চাপড়া আমাদের গায়ে এসে পড়লো। ভাবলাম প্রাণপণ শক্তিতে একবার চিৎকার করে পাশের ঘরের লোকেদের ডাকি, কিন্তু ডাকবো কি? একটা ঠান্ডা কনকনে হাত যেন টুটি টিপে ধরলো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পাশে অজিত শুয়ে কি করছে তাও ঠাউর করতে পারছি না। শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি দুটো জ্বলন্ত আগুনের গোলা সারা ঘরময় বিজয়ী বীরের মতো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ অজিত মরিয়া হয়ে লাফিয়ে উঠলো। সে চিৎকার করে ডাকলো, ছোট মামা, ছোট মামা, বউ। অজিতের গলার স্বর শুনে আমার মনেও প্রচন্ড সাহস জেগে উঠল। আমিও সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বালিশের তলা থেকে টর্চটা বের করে খুট করে জেলে ফেললাম। কিন্তু এ কি, ছোট মামা কই? ছোট মামার বিছানা খালি, পাশের ঘরেও তিনি নেই। সর্বনাশ! আমরা দুজনে মহা হুল্লা জুড়ে দিলাম। আমাদের চিৎকারে পাশের ঘর থেকে সবাই ছুটে এলো। সমস্ত ঘটনা শুনে সবার তো চক্ষু স্থির। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, দারুণ দুর্যোগ। ছোট মামা গেলেন কোথায়? খবর পেয়ে মেয়ের বাড়ির সব পুরুষের দল লন্ঠন করে ছুটে এলো। আমাদের সঙ্গেও প্রায় 10-12টা টর্চ ছিল। সবাই মিলে চারধারে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলাম, কিন্তু ছোট মামার কোনো পাত্তাই নাই। হঠাৎ শোনা গেল বাড়ির পাশের মাদার গাছটার দিক থেকে একটা কাতর গোয়ানির শব্দ আসছে। ওই যে গাছের ডালে সাদা মতো কি একটা দেখা যাচ্ছে। সবাই মিলে মাদার গাছটার দিকে ছুটে গেলাম, আর অমনি ধপাস করে কে যেন গাছের উপর থেকে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখি ছোট মামা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। ছোট মামাকে আমরা ধরাধরি করে ঘরে নিয়ে এলাম। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো, কিন্তু তিনি রাতের ঘটনা সম্বন্ধে বিশেষ কিছুই বলতে পারলেন না। শুধু বললেন, একটা লুঙ্গি পরা লোক আমাকে ইশারা করে বাইরে ডাকতেই আমি মন্ত্রমুগ্ধের মতো তার সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর আর কিছুই জানি না। এসব দেখে শুনে দাদামশাই তো একেবারে হতভম্ব হয়ে গেছেন। ব্যাপারটা তিনি কিছুই বুঝতে পারলেন না। মেয়ের বাপকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করতে তিনিও এর বিশেষ কোনো কারণ খুঁজে পেলেন না। তবে বললেন, অনেকদিন আগে এই জায়গায় মুসলমানদের গোট দেয়া হতো, সেও তো অনেক বছর আগেকার কথা। তারপর ছোট মামার বিয়ের পর দিনই আমরা তল্পি তল্পা নিয়ে সেখান থেকে সটকে পড়লাম। ধন্যবাদ।